আশিকের মেজাজ খারাপ হচ্ছে। ইদানিং রোজ রোজ অফিস যাওয়ার আগে এই এক কাহিনী। পূর্ণা বাথরুমে ঢুকে বসে আছে। একে তো উঠবে 7:30টার পর, এরপর বাথরুমে ঢুকে আরও 15-20 মিনিট নষ্ট করবে। নিজের বাসা হলে কিচেনে কিছু গরম করে খেয়ে নিত আশিক, কিন্তু শ্বশুরবাড়িতে এখনও আশিক ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাছাড়া কিচেনে কাজের মহিলা কাজ করছে, তাকে বলে নাস্তা করলে দেখা যাবে পূর্ণা উল্টে রাগ করবে। আশিক সব কিছু পূর্ণা নিজে হাতে করতে চায়। সকালের নাস্তা, রুটি থেকে রাতে ঘুমানোর আগে গরম দুধ, সব কিছু নিজে তদারকি করে। এমনিতে পূর্ণা সবসময় ভীষণ খেয়াল রাখে ওর, কিন্তু গত কিছুদিন ধরে রোজ সকালে এমন করছে। এবার যদি আশিক না খেয়ে বেরোয়, তাহলে আরেক অশান্তি করা শুরু করবে। ইদানিং রোজ সকালে দেরি করার ফলে প্রায় অফিসের গাড়ি মিস হচ্ছে। এরপর রিক্সা বা সিএনজিতে অফিস যেতে হচ্ছে। আশিকের অফিস মহাখালী ফার্মগেটের কাছে পশ্চিম বাজারের স্ত্রী পূর্ণার বাবার 4 তলার বিল্ডিং করেছেন। বিয়ের পর আশিক এই বাড়িতে থাকেন এখন। রোজ সকাল 8টায় ভেতর রাস্তা উম, সেরে মেইন রোডে এসে দাঁড়ায়। কলাবাগান, ধানমন্ডি 32 আর পান্থপথ হয়ে বাকি কলিগদের তুলে গাড়ি আসে এই রোডে। আশিক গাড়িতে উঠলে ফার্মগেট হয়ে রওনা দেয় মহাখালীর দিকে। আশিক পূর্ণার বিয়ে 7 মাস চলছে। আগে আশিক মহাখালীতে আবাসিক এলাকার অন্য অবিবাহিত কলিগের সাথে বাসা শেয়ার করে থাকতো, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে উঠেছে। আসলে বলা যায় উঠতে বাধ্য হয়েছে। আশিকের শ্বশুর মারা গিয়েছে 2 বছর আগে। শ্বশুর মারা যাওয়ার 11 মাস আগে এক অ্যাক্সিডেন্টে প্যারালাইজ হয়ে শাশুড়িও হুইল চেয়ারে আটকা পড়েছেন। হাঁটাচলা করতে পারেন না এখন। পূর্ণার ভাই নেই। পিঠাপিঠি ছোট বোনের নাম পল্লবী। পল্লবী এমবিবিএসে পড়ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ভীষণ ভালো ছাত্রী। পড়ালেখার সুবিধার জন্য ঢাকার ভিতর বাসা হওয়ার পরে হোস্টেলে উঠেছে। ছোটাছুটি বাসায় আসে, অন্য সময় হলেও থাকে। পূর্ণা অবশ্য মধ্যম মানের ছাত্রী। তেজগাঁও কলেজে রাষ্ট্রীয় বিজ্ঞানে অনার্স শেষ করছে, মাস্টারের প্রস্তুতি নিচ্ছে এখন। বিয়ের সময় একথা পরিষ্কার করে জানতো আশিক যে বিয়ের পর পূর্ণাদের বাড়িতেই থাকতে হবে। পূর্ণার বাবা জয়নুল আবেদিন সাহেব তার চাচার বন্ধু ছিলেন। পূর্ণার সাথে আশিকের বিয়েটা চাচাই দেন। যদিও ঘর জামাই হতে হবে এই বিষয়ে চিন্তা করতে আশিক শুরুতে বিয়েতে না করতে চেয়েছিলেন, কিন্তু আশিকের চাচা অন্তত একবার মেয়ের সাথে দেখা করে সিদ্ধান্ত নিতে বলেন। মা সুস্থ আর বাবা জীবিত থাকলে হয়তো পূর্ণার পরিবার আশিকের সাথে মেয়ের বিয়ের কথা চিন্তা করতো না। না, আশিকের ছেলে ভালো, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, কেমিস্ট্রির ছাত্র ছিল, এখন ভালো চাকরি করছে, কিন্তু আশিক অনাথ। চাচা চাচি ছাড়া আপন কেউ নেই। বলার মতো পারিবারিক কোনো সহায় সম্পদ নেই। পূর্ণার মা হাসনেহনা বেগম মেয়ের জন্য ভালো পরিবারে এমন কোনো ছেলে খুঁজছেন যে বিয়ের পর তাদের সাথে থাকবে, শুধু মেয়ের জামাই না, পূর্ণার আর পল্লবীর অভিভাবক হয়ে। তাই তিনি স্বামীর বন্ধু হাসান সাহেবকে মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে দিতে বলেন। হাসান সাহেব তখন নিজের ভাতিজা আশিকের কথা জানান। আশিকের যেহেতু বাবা মা কেউ বেঁচে নেই, তাই বিয়ের পর আশিক ওনার ছেলের মতোই থাকবে এমনটা আশা করে রাজি হয়ে যায় হাসনেহেনা বেগম। কার অ্যাক্সিডেন্টে যখন বাবা মা মারা যায়, আশিক তখন সবে 10ম শ্রেণীর ছাত্র। এরপর বলতে গেলে চাচা চাচির আশ্রয় এবং সাহায্যে এতদূর এসেছে আশিক। চাচার 2 মেয়ে, বয়সে আশিকের কয়েক বছর ছোট। কম বয়সী ছেলেমেয়ের একসাথে এক বাসায় রাখা ঠিক হবে না ভেবে চাচা চাচি ও থাকার ব্যবস্থা করেন মেঝে। আশিক বুঝতো ব্যাপারটা, তাই সবসময় চাচাতো বোন দিশা এবং দীপ্তির থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতো। ছুটির সময় ছাড়া যখন তখন চাচার বাড়িতে খুব একটা যেত না। তবে চাচা চাচির প্রতি আশিক কৃতজ্ঞ। অন্তত তারা আর্থিকভাবে তাকে কখনো কষ্টে পড়তে দেননি। এই স্বার্থপর দুনিয়ায় এইটুকুই বা কয়জন করে। তাছাড়া চাচা চাচির হিসাবে যতটুকু স্নেহ করা দরকার তাও তারা দিয়েছেন। তাই সেই চাচা যখন নিজের বন্ধুর মেয়ের সাথে আশিকের বিয়ে দিতে চান, আশিক সরাসরি না করতে পারেন না। সিদ্ধান্ত নেয় পূর্ণার সাথে দেখা করবে, পরে না হয় বুঝিয়ে বলবে সে যে একটা আলাদা সংসার করতে চায়, আশ্রিত জীবন না, নিজে একটা সংসারের চালক হতে চায় আশিক। বাবা মা মারা যাওয়ার পর সে নিঃসঙ্গতা দেওয়াল ওকে ঘিরে ধরেছে। সেই দেওয়ালে কোনো রমণীর ভালোবাসা সে ভাঙুক, এই চাওয়া তার দীর্ঘদিনের, কিন্তু নিজেকে গড়তে এত বেশি মগ্ন ছিল যে ভার্সিটি লাইফে কখনো প্রেমে জড়ানো হয়নি তার। প্রেম যে মনের দুনিয়ায় করা নেয়নি তা নয়, তবে সসম্মানে সে তা ফিরিয়ে দিয়েছেন। সে সময় শুধু নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আর কিছু মাথায় ছিল না। চাচা ঠিক করার নির্দিষ্ট দিনে আশিক পূর্ণার সাথে দেখা করে
পান্থপথের টংঘরের রেস্টুরেন্টে। পান্থপথের সিগন্যালের কাছে ছোট্ট একটা রেস্টুরেন্ট, তবে আশেপাশে স্টুডেন্ট এবং ব্যাচেলারদের কাছে বেশ জনপ্রিয়। কারণ রকমারি চায়ের আয়োজন রয়েছে এখানে। জায়গাটা অবশ্য পূর্ণাই ঠিক করেছে। তবে শুরুতে আশিকের মনে হচ্ছিল খুব কোলাহলময়, বিয়ে জাতীয় আলোচনা উপযুক্ত নেই। হয়তো অচেনা ছেলের সাথে নিরিবিলি কোথাও বসতে পূর্ণা অস্বস্তি লাগছিল, তাই এই জায়গাটা ঠিক করেছেন। তবে কিছুক্ষণ পর এই কোলাহল, এই হইচই কিছুই যেন আশিককে স্পর্শ করলো না। পূর্ণার সাথে কাটানো সেই 40 মিনিট আশিক তার সিদ্ধান্ত বদল করে। এত মিষ্টি একটা মেয়েকে তো আর ফেরানো যায় না। টলমল চোখ, মিষ্টি হাসি আর সুন্দর মুখে বসে থাকা একটা চাপা বিষণ্ণতা সবকিছু যেন ভীষণভাবে টানলো আশিককে। নিজের মতো পূর্ণাকেও তার এক নিঃসঙ্গ মানুষ মনে হলো, যে মানুষ ভিড়েও থেকে একা। এরপর খুব দ্রুত ছোটখাটো আয়োজনে বিয়ে হয়ে যায় তাদের। বিয়ের পর আশিক পূর্বের কথা অনুযায়ী শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। বিয়ের পরের দিনগুলো যেন স্বপ্নের মতো কেটেছে। এত যত্ন, এত ভালোবাসা আশিক আগে কখনো পায়নি। আশিকের পুরনো ক্ষতগুলি মলম হয়ে গেছে, যেন জীবনে এসেছে পূর্ণা। সকালে চুরির ইঞ্জিন শব্দে যখন ঘুম ভাঙত, নিজেকে পরিপূর্ণ সুখী একজন মানুষ মনে হতো আশিকের। শাড়ি পরা নারী আশিকের ভীষণ ভালো লাগে। একদিন কথায় কথায় বলেছিল পূর্ণাকে, এরপর থেকে সব ছুটির দিনে বাসায় শাড়ি পরে পূর্ণা। আশিকের প্রিয় খাবার, আয়রন করা কাপড় সব কিছু নিজের হাতে রেডি করে পূর্ণা। আপাত দৃষ্টিতে তাদের সোনার সংসার বলা চলে। ঘড়ির দিকে তাকিয়ে ধ্যান ভাঙে আশিকের। না, আর অপেক্ষা করলে আজ গাড়ি মিস হবে। পূর্ণা, আমি গেলাম, অফিসে খেয়ে নেবো। বাথরুম থেকে বের হবার আগেই দরজা খুলে বের হয়ে যায় আশিক। পূর্ণার সাথে সাথে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে ছুটা কাজের খালা সদর দরজা বন্ধ করে দিয়েছে। গেট পর্যন্ত গিয়ে আশিককে পায় না পূর্ণা। পল্লবী রুমে ছিল। ছুটি চলছে, ইদানিং বাসাতে তার বেশি থাকা হয়। পুরো ঘটনায় সে নীরব দর্শক। সে জানে এখন বাসায় ফিরে পূর্ণা তোলপাল করে ফেলবে। হয়তো কাজের খালা কাজেই চলে যাবে। গত 7 মাসে 4 জন সহযোগী খেলার পরিবর্তন হয়েছে। আগে ওদের একটা বাঁধা মেয়ে ছিল, শেফালি। শেফালি হাসনেহনা বেগমের দেখাশোনা করার পাশাপাশি ঘরের টুকিটাকি কাজ করত। পূর্ণার বিয়ের কিছুদিন আগে হঠাৎ শেফালি বাদ দেওয়া হয়েছে। পূর্ণা নাকি এখন মাস্টার্সে ভর্তি হবে না, তাই নাকি সে একাই মায়ের দেখাশোনা করতে পারবে। পল্লবী বোঝে পূর্ণার কিছু সমস্যা আছে, তবে সচেতনভাবেই হোক আর অবচেতনভাবেই হোক, এর পিছনে কিছুটা হাত হাসনেহেনা বেগমের আছে। পূর্ণার উপর উঠে এসেছে, তবে বিস্ময়করভাবে কোনো হইচই করলো না। শান্তভাবে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এমনকি আশিককে পর্যন্ত কল দেয় না। আশিক অফিসে আসার পথে বারবার ফোন চেক করে, কিন্তু পূর্ণার কোনো মেসেজ বা কল আসেনি দেখে সে নিজেও অবাক হয়ে যায়। এর আগে সে 2 দিন এমন হঠাৎ করে বের হয়েছে, পূর্ণা রীতিমতো ঝগড়া করেছে তার সাথে। কেন না খেয়ে বের হলো, কী এমন অফিসে তারা, কেন অপেক্ষা করলো না, এমন সব বিব্রতিকর প্রশ্নে আশিকের মেজাজ খারাপ করে দেয়। প্রতি 5 মিনিট অন্তর ফোন ও মেসেজ জ্বালায় অস্থির হয়ে গেছিল আশিক। শেষে বিরক্ত হয়ে ফোন বন্ধ করলে আরেক বিপদ। অফিসের রিসেপশনে বারবার কল করতে থাকে পূর্ণা। অফিসের কলিগরা অবশ্য তার বৌভাগ্য ঈশাতুর। তারা নাকি কেউ কেউ সকালের নাস্তাটাই বাইরে সারে, কেউ নিজে গরম করে খায়। কারো করে স্ত্রী নিয়মিত গরম নাস্তা টেবিলে হাজির করে ঠিক, কিন্তু কোনোদিন না খেয়ে আসলে এত অস্থির হয় না। নিজ হাতে স্বামীর কাপড় আয়রন করে না, না খেয়ে বসে থাকে না। প্রতি ঘন্টায় ঘন্টা ফোন করে না। আশিক ওদের কীভাবে বোঝায় এই ভালোবাসা এখন ওর গলায় ফাঁস হয়ে গেছে। আসলে পূর্ণা খুব লক্ষ্মী একটা মেয়ে। বেশিরভাগ পুরুষ মনে করেন যেমন স্ত্রী আশা করে ঠিক তেমনই। বিয়ের পর শুরুতে তাই সে প্রচণ্ড সুখী একজন মানুষ ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আশিকের নিজেকে খাঁচায় বন্দি এক পাখির মতো লাগে। গাড়ি চলতে শুরু করেছে। আশিক চোখ বন্ধ করে নিজের অবস্থা চিন্তা করে। পূর্ণাকে কষ্ট দিতে ভালো লাগে না ওর। কিন্তু পূর্ণাও কেন বোঝে না যে এর অতিরিক্ত যত্ন জবাবদিহিতা আশিকের হাঁসফাঁস লাগে। ঠিক যেন খাঁচায় বন্দি পাখির মতো। পরিষ্কার পানি, খাদ্যে থাকার জন্য ঝকঝকে সোনার খাঁচা, সব থাকে পাখির। থাকে না শুধু স্বাধীনতা। আশিক কি পড়বে, কি খাবে, কোথায় যাবে, কতক্ষণ থাকবে, সব পূর্ণা নিজে হাতে ঠিক করতে চায়। কোনো কিছু তার ইচ্ছের বাইরে হলে কেমন অস্থির হয়ে যায়। বিয়ের পর পূর্ণার এই দিকটা বুঝতে সময় লেগেছিল। পূর্ণা বাসায় থাকা শুরু করলেও ঘরজামাই ধরনের অসুস্থতে তখনও ভুগতে শুরু করেনি আশিক। কারণ পূর্ণা অসম্ভব খেয়াল রাখত তার। শাশুড়ি মা আদর করতেন। শালির সাথে সম্পর্ক সহজ ছিল। ছুটির দিনগুলো নিয়মিত বাইরে ঘুরতে যেত, আর চেষ্টা করতো মাসে অন্ততপক্ষে একবার চাচার বাসায় যাওয়ার। চাচা চাচি না চাইলেও নিজের বেতনের একটা অংশ সে চাচির হাতে দিতেন। একটা সময় এই দিনটার জন্য সে সবসময় অপেক্ষা করছে। তাই সামর্থ্য হওয়ার পর সে ছেলের মতো চাচার পাশে থাকবে ঠিক করেছিল।
এখন আশিক বিবাহিত বউ নিয়ে যখন চাচার বাসায় যায়, তারা খুশি মনে ওদের গ্রহণ করে। পূর্ণাকে যথেষ্ট আদর দিতেন। আশিক ভাবত পূর্ণা নিশ্চয় খুশি হয় যে শ্বশুর শাশুড়ি জীবিত না থাকলেও তার পক্ষ থেকে আদর ভালোবাসাটা চাচা শ্বশুর চাচি শাশুড়ি দিচ্ছেন। চাচাতো বোন দিশা আর দীপ্তা ভাই ভাবিকে পেয়ে ভীষণ খুশি হতো। তবে ধীরে ধীরে আশিক বুঝতে পারে পূর্ণা ওই বাড়িতে আর যেতে চাইছে না। যাওয়ার কথা বললে তার মাথা ব্যথা হয়, জ্বর লাগা শুরু হতো। এমন না যে টাকা দিতে আটকানোর জন্য এসব করছে। আশিকের দেওয়ার আগে মাসের 5 তারিখের মধ্যে চাচার নাম্বারে পূর্ণা নিজে টাকা বিকাশ করে দিত। বাড়ি ভাড়া টাকা থেকে দুই বোনকে কিছু কিছু টাকা শাশুড়ি হাসনা বেগম নিয়মিত হাত খরচ হিসেবে দিতেন। সেই টাকা থেকে পূর্ণা আগেই বিকাশ করে দেয় চাচাকে। কয়েক মাস পর চাচা নিজে আশিককে ফোন করে দিয়ে টাকা দিতে নিষেধ করে। কেননা আগে ব্যাপারটা আন্তরিকতা ছিল, কিন্তু এখন এভাবে বিকাশ করা চাচা চাচির কাছে অস্বস্তিকর লাগতে শুরু করলো। ওনারা নিজেদের টাকার লোভী ভাবতে চান না। আশিক যখন নিজে এসে টাকা দিত, তখন ওকে নিজেদের ছেলে ভেবে নিতেন। এখন পূর্ণা বিকাশ করায় তা কেমন অপমান লাগে। এ নিয়ে পূর্ণা আর আশিকের প্রথম মনোমালিন্য হয়। পূর্ণা, চাচি তোমাকে ফোন দিয়েছিলেন? হুম। কি বললেন? তেমন কিছু না। সেই কিছু নাইটাই বা কি? তাই জানতে চাই। ওই তো ওনাদের বাসায় যেতে বলছেন। তুমি কি বলছো? বলেছি তুমি অফিস করে ক্লান্ত থাকো, সপ্তাহে একটা দিনও রেস্ট নাও। আর কিছু বলোনি? আর কি বলবো? টাকার কথা কিছু বলেছো? খারাপ কিছু বলিনি আশিক। বলছি টাকার কথা ভাবতে না, আমি বিকাশ করে দেব। এই কথা কেন বলতে গেলে? ওনারা কি কোনোদিন আমার কাছে টাকা পয়সা চেয়েছে? তেমন লোভী মানুষ হলে আমার দায়-দায়িত্ব নিতেন না। এই আশায় ওনারা আমাকে দেখাশোনা করেননি যে আমি ওনাদের টাকা পয়সা নিয়ে সাহায্য হয়েছে। তা হবে কেন? কিন্তু মূলত তুমি তো এই জন্য যেতে যেন ওনাদের হাতে টাকা দিতে পারো। তা এখন যেহেতু টাকা পৌঁছানোর বিকল্প মাধ্যম আছে, তখন ওনাদের বাসায় এত যাওয়ার কি প্রয়োজন? পূর্ণা, আমি ওনাদের সাথে দেখা করতে চাই। শুধু টাকা দেওয়ার উদ্দেশ্য নয়। তোমার ভালো না লাগলেও যেও না, আমি আমার মতো যাব। তা তো যাবাই, কম বয়সী সুন্দরী কাজিনদের সাথে আড্ডা দিতে ভালো লাগে মানে? দিশা আর দীপ্তির কথা বলছো? ওরা আমার ছোট বোন। আড্ডা দিলে সমস্যা কই? ওরা তোমার সাথেও আড্ডা দেয়, দেয় না? কাজিন আর বোন এক না। একটা সময় পর কাজিন, শালি, দেবর এদের সবার থেকে একটা দূরত্ব রাখতে হয়। আশিক বোঝে অবিবাহিত দুই চাচাতো বোন থাকায় পূর্ণা আশিককে ওই বাসায় যেতে দিতে চায় না। কিন্তু প্রচণ্ড অভিমান হয় আশিকের। পূর্ণা ছাড়া সে একদিন চলে যায় চাচার বাসায়। সারাদিন সেই বাসাতে কাটায়। কিন্তু শাশুড়ির জরুরি ফোন পেয়ে সন্ধ্যায় তড়িঘড়ি করে ফিরে আসে। বাসায় এসে তার জন্য এক বিস্ময় অপেক্ষা করছে। পূর্ণা ঘুমের ওষুধ খেয়ে একটা না দুটো না পুরো 20টা। বাসায় আসার অন্য কেউ শুরুতে বুঝতে পারেনি, ভেবেছে পূর্ণা ঘুমাচ্ছে। যখন বুঝতে পারে তখন কান্নাকাটি আর হৈ হৈ পড়ে যায়। এই অবস্থা থেকে পাগল পাগল লাগে আশিকের। সামান্য ব্যাপারে কেউ এমন করতে পারে তা আশিকের ধারণার বাইরে। এরপর পূর্ণাকে হাসপাতালে নেওয়া, স্টোমাক ওয়াশ, এর সব করার ফাঁকে চাচার কানে খবর যায়। চাচা সে কী বুঝলেন জানে না আশিক। তবে তারা স্পষ্ট আশিককে বাসায় আসতে নিষেধ করেন। এই ঘটনা মাত্র 2 মাস আগে। এরপর থেকে এত ভয় পেয়েছে আশিক, পূর্ণার মতো শান্তমের এমন অদ্ভুত জিদের কারণ বোঝে না ও। আশিককে নিয়ে একটা অবসরে ভুগছে যেন পূর্ণা। পারলে আশিক সারা দুনিয়া থেকে সে আড়াল করে রাখে। নিজের বোনের সাথেও আশিককে মেলামেশা পছন্দ করে না। আশিক যখন চায় পূর্ণা কাছে আসার আবেদনে সাড়া দেয়। রাত 2টো বাজেও যদি মন মতো কিছু খেতে চায় পূর্ণা বানিয়ে দিবে, কোনো রকম বিরক্ত ছাড়া। কিন্তু আশিক যদি কলিগদের সাথে বাইরে খেতে যায় তবেই ও পাগলামি শুরু করবে। না খেয়ে থাকবে, বারবার ফোন দিবে। পূর্ণার ভালোবাসার অত্যাচারে অতিষ্ঠ এখন আশিক। এই যে একমাত্র শালিকা পল্লবী, ওর সাথে যখন তখন কথা বলতে পারে না আশিক। পূর্ণা সদা জাগ্রত চোখ ওকে বিব্রত করে রাখে। কলেজ বন্ধ করে পল্লবী বাসায় থাকে ড্রয়িং রুমে। টিভিও দেখা হয় না এখন। পূর্ণার রুমে নতুন টিভি সেট করে দিয়েছে। এমনকি পল্লবী খাওয়ার আগেও বা পরে আশিকের জন্য খাবার টেবিল সাজায় পূর্ণা। আগে রিসার্চ পেপারে কাজে ঢাকা আশেপাশে ফিল্ডে গিয়ে 1-2 দিন থাকতো আশিক। এখন তাও পারে না। যত রাগ হোক ঢাকায় ব্যাক করতে হবে। না হয় সারা রাত একটু পর পর ভিডিও কল করে পূর্ণা। না নিজে ঘুমায়, না আশিককে ঘুমাতে দেয়। অন্য কলিগরা বিরক্ত হয়ে পরদিন অফিসে এসে হাসাহাসি করেন। দুই একজন আশিকের চারিত্রিক সমস্যা আছে বলে সন্দেহ করেন। ভাবেন তাই হয়তো আশিকের বউ এমন করে। যদিও বাকিরা সমর্থন করেন না, চারিত্রিক সমস্যা থাকলে তো তারা আগেই টের পেত। শালিকা পল্লবীও বোনের বিষয়টা বোঝেন। তাই যতক্ষণ বাসায় থাকে দুলাভাইকে এড়িয়ে চলে। এই ব্যাপারগুলো আশিকের কাছে অপমানজনক লাগে। অথচ পূর্ণার কাছে যেন এটাই স্বাভাবিক। আজ ঝোঁকের বসে আশিক অফিসের জন্য বের হয়েছে, কিন্তু এখন কেমন করে ভয় ভয় লাগছে। কিন্তু কি করবে, ইদানিং রোজ সকালে পূর্ণা গাড়ি মিস করে। আশিকের ধারণা এটা পূর্ণা ইচ্ছাকৃত করে। পূর্ণা একটা
বাধা কার বা সিএনজি ঠিক করতে চাইছিল আশিকের জন্য। অন্য কলিগদের সাথে একই গাড়িতে আসা যাওয়া পছন্দ করা। আর না হয় পূর্ণা চায় আশিক চাকরি ছেড়ে দেখ। ওদের এই চারতলা বাড়ির অর্ধেক তো পূর্ণাই পাবে। বাবার রেখে যাওয়া ফিক্সড ডিপোজিট আছে, টুকটাক অন্য সম্পদ আছে। অযথা আশিকে চাকরি করার কি দরকার? এটাই পূর্ণার যুক্তি। এমন অযাচিত আবেদনে আশিকের বিপন্ন লাগে। এখন মনে হয় সেদিন বিকেলে সেই টলমলে চোখ আর মায়াবী চেহারার প্রেমে পড়া তার ভীষণ ভুল হয়েছে। না, সে এখন পূর্ণাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু পূর্ণার এই সন্দেহ প্রবণতা, এই পজিটিভ ভালোবাসা, এসবে এখন তার দম বন্ধ লাগে। ভালোবাসা তো নির্মল বাতাসের মতো হওয়া উচিত। ভালোবাসায় মুক্ত হওয়া বিশ্বাস থাকতে হবে। এই সহজ জিনিসটা পূর্ণা কেন বোঝে না? অফিসে নির্বিঘ্নে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচে আশিক। কিছুক্ষণ পর কাজে এমন ডুব দেয় যে পূর্ণাকে নিয়ে করা দুশ্চিন্তা মন থেকে উবে যায়। তাছাড়া তেমন কিছু হলে শাশুড়ি বা পল্লবী ফোন দিত নিশ্চয়ই। সেদিনের ঘটনার পর থেকে সবাই পূর্ণাকে চোখে চোখে রাখে। মনটা একটু হালকা হয় আশিকের। হয়তো পূর্ণা ম্যাচিওর হচ্ছে সময়ের সাথে। আশিকের রুমে লারা এসেছেন জরুরি কিছু কাগজপত্র নিয়ে। লারা আর আশিক একসময় ক্লাসমেট, সেই সূত্রে তাদের বন্ধুত্ব। লারা এতদিন দেশের বাইরে ছিল, স্বামীর সাথে বনিবনা না হয় দেশে ফিরে এসেছেন, এখানেই জয়েন করছেন। কথায় কথায় লারা দুর্ভাগ্য নিয়ে কথা বলেছিল একদিন পূর্ণার সাথে। লারার জন্য খুব সমবেদনা দেখিয়েছিল পূর্ণা। কাজ শেষ হওয়ার পর আশিকের রুমে এক কাপ চা নিয়ে বসে লারা। তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর ব্যাপারে আশিকের সাথে একটু পরামর্শ করতে চায়। আর তখনই ঝড়ের মতো আগমন পূর্ণা। পূর্ণাকে অফিসে দেখে আশিক ভয় পেয়ে যায়। পূর্ণা স্বাভাবিকভাবে লাঞ্চ বক্সটা আশিকের টেবিলে রাখে। এরপর লারার সাথে পরিচয় হয়। আপনি নিশ্চয় লারা আপু? লারা তো আর এত কিছু জানে না। সে বন্ধু পত্নী রূপে দেখেছে পূর্ণাকে। হাসি মুখে পূর্ণার সাথে কথা বলতে থাকে লারা। আশিক ভেতরে ভেতরে আতঙ্কে অস্থির হয়ে থাকে। লারা অবশ্য পূর্ণার মানসিকতার অস্থিরতার ব্যাপারে কিছুই জানে না, তাই স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। আশিক লারাকে তাড়া দেয়, লারা তোর ফাইলটা আমি দেখে রাখবো, আর লামিয়ার মামুনির স্কুলের ব্যাপারটাও খোঁজ নিব। তোর দেরি হয়ে যাচ্ছে, চাইলে উঠতে পারিস। পূর্ণা বাধা দিয়ে বলে, লালা আপুর দেরি হলে আপু উঠবেন। এতক্ষণ গল্প করছিলেন তখন দেরি হচ্ছিল না, আর আমি আসতে আপুকে ভাগিয়ে দিচ্ছ কেন বলো তো? আরে না পূর্ণা, আমি আসলে এইমাত্র আসলাম, আর আসলেই উঠবো মেয়েটার স্কুলের ব্যাপারে খোঁজ খবর নিতে। তারপর আশিকের দিকে ফিরে বলে, থ্যাঙ্কস এ লট দোস্ত। এখানে আসার পর থেকে তোর কাছ থেকে যতটা সাহায্য পেয়েছি, নিজের আত্মীয় স্বজন হলে এটা করতো না। আর হ্যাঁ, বাসাটা কিন্তু খুব ভালো হয়েছে, লামিয়ার খুব পছন্দ হয়েছে। পূর্ণা, তুমি খুব লাকি, মাশাআল্লাহ। আশিক ফ্যাকাশে মুখে মাথা নাড়ে। আজ না জানি পূর্ণা কি সিনক্রেট করে। জি আপু, আমি আসলেই লাকি। আমার স্বামীকে সবাই এত পছন্দ করে, বিশেষ করে তার নারীর ভক্তের শেষ নেই। হাহা, কন্যা রাশির ছেলেদের মনে হয় নারী ভক্ত বেশি থাকে। তবে ভার্সিটিতে কিন্তু ওকে এমন সুপারস্তব মনে হয়নি। শান্তশিষ্ট ছেলে ছিল। এখন তো দেখি এই কর্পোরেটের কোম্পানিতে সে চটপটে তরুণ কর্মকর্তাদের একজন। আমারও ওর চরিত্রে এই দিক অজানা ছিল আপু। আমি জানতাম ও সহজ সরল একজন। এখন দেখি একই অঙ্গে কত রূপ। মানে দুষ্টুমি করলাম আপু। বাসা নিয়েছেন নাকি আপু? আঙ্কেল আন্টির সাথে থাকছেন না? আমার আব্বা আম্মা আসলে আমার এভাবে চলে আসা একদম মেনে নিতে পারছেন না। জানো তো আমি রাগ করে চলে এসেছি। ওনারা তাই আমার উপর রাগ করেছেন। ওনাদের সাথে থাকলে বারবার ফিরে যেতে চাপ দেবেন। তাই আপাতত মেয়েকে নিয়ে ছোট্ট একটা বাসায় উঠতে চাইছিলাম। কিন্তু নিরাপত্তা একটা বড় ইস্যু জানো তো? তা তো অবশ্যই। আপনি একা একজন চাইলে আমাদের বাসায় উঠতে পারতেন লারা আপু। আমাদের নিজেদের বিল্ডিং। আপনার জন্য একটা ফ্ল্যাট খালি করে দিতাম। না, প্রয়োজন নেই, বাসা পেয়েছি। এই তো অফিসের কাছে। আশিকের চাচা যে বিল্ডিংয়ে থাকেন সেখানে। আশিককে নিয়ে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। খুব আন্তরিক মানুষ। লামিয়া তো ওনাদের পেয়ে সেই খুশি। ওনার মেয়ে দুজন খুব মিশুক। বা আপু, আসলে ওনারা খুব ভালো। ভালো হলো আপনি ওনাদের সাথে উঠছেন। আশিক নিশ্চিন্ত হলো। আচ্ছা আপু, আমি আজ উঠি। বাসায় আসবেন কিন্তু। এভাবে হাসি মুখে লারার সাথে পূর্ণা কথা বলে বিদায় রেখে বুকের উপর থেকে পাথরটা নেমে যায় আশিকের। নিঃশ্বাস ছাড়ে স্বস্তির। ও কি পূর্ণা, লাঞ্চ বক্স নিয়ে যাচ্ছ যে? এটা আর লাগবে না আপু। আপনারা নিশ্চয়ই বাইরে লাঞ্চ করবেন। আরে না, আমি তো যাচ্ছি। তুমি আর আশিক চাইলে বাইরে লাঞ্চ করতে পারো। লাঞ্চ বক্সটা চাইলে আমাকে দিতে পারো। আমরা দুপুরের খাবার হয়ে যাবে। এমনিতে তোমার রান্না কিন্তু দারুণ। মিস করতে চাই না। বলে হাসে লারা। আপনি আমার রান্না কবে খেলেন? এই যে তুমি লাঞ্চ বক্স দাও না, কত যত্ন করে খাবার দাও মাশাআল্লাহ। এমনি এমনি কি এর বলি? আশিক লাকি, কত গুণবতী বউ। গুণকে ভালোবাসে আপু। গুণবতী বউয়ের মানুষের মন ভরে না। আচ্ছা আমি উঠি। আশিক তাড়াতাড়ি বলে ওঠে। বসো পূর্ণা, লাঞ্চ করবে একসাথে। এই ফাইলটা রেখেই উঠছি। চলো। ক্যাপ্টেন্সে যাই প্লিজ। আরে পূর্ণা বসো তো। এই লাঞ্চ বক্স আমি নিলাম। তুমি আজ আশিকের সাথে লাঞ্চ করে এসো। এত সুন্দর করে কেউ আমাকে
প্লিজ বললে না করতে পারতাম না। তাই? আচ্ছা আপু, প্লিজ বলছি আপু, চলুন আপনিও আমাদের সাথে একসাথে লাঞ্চ করব। আজকে না, পূর্ণা আরেকদিন উঠি। আপু যাওয়ার আগে একটা প্রশ্ন করতে পারি? একটু ব্যক্তিগত। কিন্তু আমার জানা প্রয়োজন। হ্যাঁ বলো। লারা পূর্ণার কথা বলার ধরনে একটু অবাক হয়। লারা আপু, আপনি স্বামীকে ছেড়ে এসেছেন কেন? আশিকের সাথে কি আপনার সম্পর্কটা শুধু বন্ধুত্ব? না এর বাইরে কিছু আছে? থাকলে বলতে পারেন। আমি আপনাদের মাঝে বাধা হব না। আচমকা এমন প্রশ্নে লারার মুখের রং পরিবর্তিত হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, না পূর্ণা, আশিক শুধু আমার ক্লাসমেট আর বন্ধু। আমার হাসব্যান্ডের রং আমার ভালোবাসার মানুষের ছিল। কিন্তু বিয়ের পর আমাদের বনিবনা হচ্ছিল না। ওর বেশ কিছু অভ্যাস আছে যা আমার পছন্দ না। ওগুলো নিয়েই সমস্যা। ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে মেয়েকে নিয়ে চলে এসেছি। কিন্তু এখনও আমি ওকে ভালোবাসি। আশিকের সাথে আমার বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই পূর্ণা। বন্ধুত্ব আমাদেরও আছে আপু। কিন্তু কি জানি, এমন বন্ধুগুলি বুঝি না, কেমন জানি গাছেরটাও খাবে আবার তলারটাও করবে। নিজের স্বামীকে ভালোবাসেন, তাকে ধরে রাখতে শিক্ষা দিতে এখানে এসে আরেকজনের স্বামীকে নিয়ে মরছেন, ছি। পূর্ণা এসব কি বলছো? একটা শিক্ষিত মেয়ে হয়ে এত নিচু তোমার ভাবনা। আশিক, আমি আজ উঠি। যা করছি তার জন্য ধন্যবাদ। তবে আমি আর তোর চাচার বাসায় উঠছি না। নিজেকে যতটা স্বাভাবিক রেখে নিচু গলায় বলে লারা। অফিসে পাবলিক প্লেসে তামাশা করতে চায় না। এখানে কোনো তামাশা হলে কালই ওর গায়ে ছিটবে। আশিক পূর্ণার এই আচরণে, আক্রমণাত্মক আচরণে ভীষণ বিব্রত হয়। এই ভয়টা সে মনে মনে পাচ্ছিল। কিন্তু পূর্ণা, তার থামাতেই হবে। পূর্ণা, এসব উল্টোপাল্টা কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তুমি আসলে একটা সন্দেহপ্রবণ সাইকো। সরি লারা, তুমি কিছু মনে করো না। পূর্ণার মাথা ঠিক নেই। আশিকের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে পূর্ণা। চিৎকার করে বলে, আমি সাইকো? আমার মাথা ঠিক না, তুমি ঠিক? তোমারা সবাই ঠিক। নির্লজ্জ, চরিত্রহীন এই মহিলার জন্য তুমি আমাকে সাইকো বলো? বন্ধুত্ব শেখাও আমাকে? অবশ্য আমার স্বামীর চোখ খারাপ। অন্যের কথা কি বলবো? ঘরের কাজের মেয়ে থেকে শুরু করে কলিগ, কাজিন, সবার দিকে নজর। কপাল দোষে আমি এমন স্বামী পেলাম। অফিসের লোকজন উকিঝুঁকি মারতে শুরু করছে। আশিক মনে হচ্ছে ধরুনি দ্বিধা লড়াও হতভম্ব হয়ে গেছে। এমন কিছু হবে তা তার ধারণাই ছিল না। তাহলে পূর্ণা আসামাত্র বের হয়ে যেত। তবু পূর্ণা শান্ত করার চেষ্টা করছে। পূর্ণা, প্লিজ শান্ত হও। তুমি কি বলছো তুমি নিজেও জানো না? আশিক আর আমার পাশাপাশি তুমি নিজের সম্পর্ক শেষ করছো। দেখো সবাই দেখছে, শুনছে। কি ভাবছে সবাই? তুমি যা ভাবছো তা ভুল। আমাদের মাঝে এমন কিছু নেই। আজকের পর থেকে আমি আশিকের সাথে আর কোনো যোগাযোগ করবো না। তুমি নিশ্চিত হও। প্লিজ পূর্ণা, শান্ত হও। আপনি যোগাযোগ না রাখলেও আশিক ঠিকই রাখবে। আশিক কিন্তু আপনাকে বেশ পছন্দ করে। বাসায় গেলে শুধু আপনার গল্প, আপনার একাকিত্ব নিয়ে তার খুব চিন্তা। দেখেন না, আপনার সাথে এক গাড়িতে আসার জন্য সকালে নাস্তা না করে বের হয়ে যায়। হাসতে হাসতে বললেও পূর্ণার চোখে পানি। ধরনী, দ্বিধা হও, দ্বিধা হও। মনে মনে জপে আশিক। এই জন্য রোজ সকালে পূর্ণা এমন করে। ওর ধারণা আশিক লারার সাথে গাড়িতে যায়, তাই গাড়ি মিস করতে চায় না। পূর্ণা, তুমি ভুল বুঝছো। আশিক তোমাকে খুব ভালোবাসে আর তুমিও। কিন্তু সম্পর্কে বিশ্বাস খুব জরুরি। আচ্ছা, আমি উঠি আশিক। লারা চলে গেলে আর একটা কথাও বলে না আশিক। পূর্ণা, বাসায় চলো, আমিও যাব তোমার সাথে। অফিস বলে পূর্ণাকে নিয়ে বাসায় আসে আশিক। অফিসে ভালোই একটা তামাশা হলো। স্যারের কাছে একটা জরুরি প্রয়োজনে বাসায় যেতে হচ্ছে বলতে চায় আশিক। এখন এই স্যার অফিসের নিয়াজ আহমেদ আশিককে বলেন, আশিক, বাসায় যেতে চেয়েছে যাও, তবে ঘরের সমস্যা ঘরেই সমাধানের চেষ্টা করো। বাসাবাড়ির সমস্যা অফিসে টেনে আনলে তো হলো না। স্যার, আই এম রিয়েলি সরি স্যার। আর কখনো এমন হবে না। পূর্ণা একটু অসুস্থ স্যার। তোমার অসুস্থ তা তুমি পরকীয়া আসক্ত? এগুলো তোমার পার্সোনাল বিষয়। অফিসের কাজে তোমার পার্সোনাল বিষয়ে কোনো ব্যাঘাত ঘটলে অফিসে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর তাছাড়া এসব কোনো ভালো উদাহরণ নয়। তোমাকে সবাই একজন দক্ষ স্মার্ট ছেলে হিসেবে জানে। বউ থাকার পরও বান্ধবী রাখা তোমার সাথে মানায় না, ভালো না। স্যার বিশ্বাস করেন, এসব ভুল বোঝাবুঝি। লারা আমার শুধুই বন্ধু। বন্ধু হলে ভালো, বান্ধবী হলেও তোমার ব্যাপার। কিন্তু এই যে তোমার বউ আর তোমার বান্ধবী মিলে অফিসে সিনকেট করলো, সেটা কিন্তু ভালো ব্যাপার না। এমনিতে তোমার ওয়াইফ নাকি রিসেপশনে যখন তখন ফোন করে তুমি কোথায় আছো জানতে চায়। হুটহাট অফিসে চলে এসে এগুলো কিন্তু কাজের পরিবেশ নষ্ট করছে। সবসময় ওয়াইফ অসুস্থ বলে পাশ কাটানো যায় না। আগুন না লাগলে ধোঁয়াও ছড়ায় না। যা রটে কিছুটা বটে। তোমার বান্ধবী নাকি স্বামী ছেড়ে দিয়েছে, তুমি নাকি তোমার স্ত্রীকে ছাড়ছো। বিয়ে হলো কয়দিন, এখনই এসব? এত ছোট জীবনে আশিক, জীবনেও হয়নি। বুঝতে পারছে অফিসে ওর চরিত্র নিয়ে কানাঘুষো হচ্ছে। গাড়িতে বসে একটা কথাও বলেনি পূর্ণার সাথে। না রাগারাগি, না অভিমানের কথা। গত কয়েক মাসে অভিমান, বিরক্ত, টুকিটাক তর্কে জড়ালে আজ যেন সমস্ত কথা শেষ হয়ে গেছে। বাবা মা না থাকার জন্য একাকিত্বের কষ্টটা মনে হয় এই তীব্র অপমানের জ্বালার মতোই ছিল না। এখন কষ্টের সাথে সাথে মনটা কেমন তিতা হয়ে আছে। বিতৃষ্ণা লাগছে পাশে থাকা রমণীকে। পূর্ণার ভালোবাসার নাগে পাশে হাঁসফাঁস লাগছে।
আশিক, অফিসে সমস্যা হয়েছে, তোমাকে খারাপ কিছু বললে চুপ করে শুনবা না। চাকরি করতে তো তুমি বাধ্য না। চাকরি ছেড়ে দাও আশিক। পূর্ণা, আমাকে মাফ করা যায় না প্লিজ? আমাকে একটু চুপ করে বসে থাকতে দাও। তুমি আমার উপর রেগে আছো? আমার জায়গায় তুমি হলে কি করতে? আমি যদি আমার পুরনো প্রেমিকের সাথে এভাবে ধরা পড়তাম, অথচ আমি এখনো আমাদের ঘর বাঁচাতে চেয়েছি। ফর গড সেক পূর্ণা, লারা আমার পুরনো, নতুন কোনো প্রেমিকা না। তুমি যে একটা মানসিক সমস্যায় ভুগছো এটা বুঝতে পারছো? আমি চাকরি ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো? যেন তুমি আমাকে বাসায় বন্দি করে ফেলতে পারো? আমি একজন সুস্থ সবল শিক্ষিত পুরুষ পূর্ণা। আমাকে এভাবে অপদস্থ করে গৃহবন্দী করে ফেলে তোমার কি লাভ? আমাকে এককভাবে এমনটা ভাবছো ভুল। বরং তখন আমি নিজেও তোমার মতো মানসিক রোগী হয়ে যাব। কাউকে ভালোবাসা মানে তাকে এভাবে নজরবন্দি করে ফেলা না। কিন্তু এসব কিছু তোমার মাথায় ঢুকছে না বলে মনে হচ্ছে না। তুমি নিজের একটা হলিউশনে জগতে বাস করছো। আশিক, আই এম সরি। আমি আজ বাড়াবাড়ি করে ফেলছি, তাই না? আর করব না এমন। তুমি এমন কঠিন কঠিন কথা বলো না। আশিক কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকে। পূর্ণা কাঁদতে থাকে। পূর্ণার কান্না দেখে আশিকের কেন জানে আরো বেশি বিরক্ত লাগে। মনে মনে কঠিন একটা সিদ্ধান্ত নেয়, তবে এখন না। বাসায় গিয়ে শাশুড়ির সামনে গিয়ে বলবি ঠিক করে। ড্রয়িং রুমে শাশুড়ি আর শালিকা বসে আছে। পূর্ণা থেকে থেকে কেঁদে চলছে। আজ বাড়াবাড়ি করে ফেলছে তা এখন বুঝতে পারছে। কিন্তু আশিক এভাবে বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেবে এটা সে কোনোদিনও ভাবেনি। আশিক কাপড় গুছিয়ে ব্যাগটা নিয়ে রাখতে হাসনা হেনা বেগম হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসেন। বাবা, তুমি আমার ছেলের মতো, তাই বলছি। পূর্ণা ভুল করেছে, বাড়াবাড়ি করেছে তা ঠিক, কিন্তু তুমি কেন বিয়ের পর অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে? পূর্ণা কোন দিকটা খেয়াল রাখে না তোমার? তাও বারবার মেয়েটাকে কষ্ট দাও। শাশুড়ি মায়ের মতো সম্মান করে আশিক। নিজের পঙ্গুত্ব আর স্বামীর মৃত্যু ওনাকে অনেক ভেঙে দিয়েছে বোঝে আশিক। এর আগে যেসব পূর্ণা ঘুমের ওষুধ খেয়েছিল, মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আশিকের কাছে কথা আদায় করেছিল যে আশিক পূর্ণার সম্পূর্ণ খেয়াল রাখবে। আশিক চেষ্টা করছে, কিন্তু দিনকে দিন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আম্মু, আমার কাছে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। আর কোনোদিন এসব সম্পর্কের জড়ানোর কথা ভাবতে পারি না। এই বিশ্বাস কি আপনার আর পূর্ণার আমার উপর রাখা উচিত না? অফিসের কলিগ থেকে শুরু করে শালিকা, চাচাতো বোন থেকে শুরু করে ঘরের কাজের সহকারী সবাইকে নিয়ে পূর্ণা ইনসিকিউর। এমনকি কোনো ছেলে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, ফোনে কথা বলা পর্যন্ত পূর্ণা সহ্য করতে পারে না। বিয়ের পর আমার সমস্ত স্বাধীন সত্তাকে আমি হারিয়ে ফেলছি। হাসনা হেনা বেগম চুপ করে থাকেন। মেয়ের এই অতিরিক্ত পাগলামির কারণ তিনি জানেন, কিন্তু জামাইয়ের সামনে তা বলতে বাদে। আম্মু, পূর্ণা আমার সর্বোচ্চ খেয়াল রাখে। ওকে নিয়ে আমার অন্য কোনো অভিযোগ নেই। সত্যি বলছি, আমার জীবনে ও ছাড়া আর কোনো মেয়ে নেই। কিন্তু এই সন্দেহবাদী মনোভাব আর নিয়ন্ত্রণ করতে চাওয়া মানসিকতা আমি আর সহ্য করতে পারছি না। আমার কোনো বন্ধু-বান্ধবের সাথে ফোনে কথা বলতে গেলেও পূর্ণা চেক করে। আমার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে অসংখ্য বন্ধুকে আনফ্রেন্ড করছে। এসব কিছু আমি মেনে নিলেও আজকের বিষয়টা আর আমি নিতে পারছি না। ভাবতে পারছি না আমি অফিসে মুখ দেখাবো কী করে? আমি আসি। প্লিজ আম্মু, আমাকে থাকার জোর করবেন না। একটা বিরতি প্রয়োজন আমার। পূর্ণাকে রেখে আশিক বের হয়ে যায়। মনটা চুরমার হয়ে যাচ্ছে। কি হতো পূর্ণা যদি একটু স্বাভাবিক হতো? তার জীবনে ভালোবাসা এসেও কেন হারিয়ে যায় বারবার? পূর্ণাকে পেয়ে তো সুখী ছিল, কিন্তু দিনের পর দিন এই পাগলামো তো মেনে নেওয়া যায় না। আপাতত হোটেলে উঠে আসি। বাসা খুঁজবে না মেসে উঠবে ঠিক করতে পারিনি। অফিস থেকে ৩ দিনের ছুটি নিয়েছে। কলিগদের প্রশ্নের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। গত কয়েকদিনে অসংখ্য ফোন ও মেসেজ করেছে পূর্ণা, কিন্তু আজকের মনটা বিতৃষ্ণায় ভরেছিল, তাই ফোন রিসিভ করেনি। মেসেজগুলো শুরুতে ছিল ক্ষমা চাওয়া, তারপর ফিরে এসে অনুরোধ, আর শেষ দিকে অভিযোগ। আশিকের কিছুদিন হোটেলে ছিল, চাচা চাচি ফোন করেছিল তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু আশিক যায়নি। কয়েকদিন পর একটা মেসেজ উঠেছে, সেখানে চাচা চাচি আসেন দেখা করতে। আশিকের শাশুড়ি ওনাদের জানিয়েছে আশিকের বাড়ি ছেড়ে যাওয়ার ঘটনা, তবে তিনি এর জন্য অনেকাংশে আশিককে দায়ী করছেন। তার মতে আশিক বিয়ের পর বন্ধু-বান্ধবের সাথে এত যোগাযোগ রাখা পূর্ণার অপছন্দ। পরে লারার সাথে কথা বলা এসবের কি দরকার ছিল? সেজন্য তো পূর্ণা নিজেকে সামলাতে পারেনি। আর তাই সেদিন অফিসে এমন সিনক্রেট করে ফেলেছে। আশিকের চাচা বলেন, আশিক, তুমি কি সমাধান হলো? তুমি মিশেই থাকবা? বউ মাপ চাইছে, মাপ করে সব ঠিক করে নাও। চাচা ও মাপ চাইছে অফিসে সিনক্রেট করার জন্য, কিন্তু এখনও এটাই ভাবছে লারার সাথে আমার অনৈতিক সম্পর্ক আছে। আমি অন্য মেয়ের দিকে খারাপ নজরে তাকাই। আপনাকে বোঝাতে পারবো না চাচা, আমার মান সম্মানে কিছুই রইল না। যখন নিজের স্ত্রী এমন অভিযোগ করে তখন মানুষ এটাই সত্য বলে ভাববে। আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার চরিত্রে এমন কোনো ত্রুটি আছে। ও আমাকে চরমভাবে অসম্মানিত করেছে এবং ভবিষ্যতেও করবে, কারণ এখনও ভাবে ও যা করছে ঠিক করছে। আমি বেআইনকে এটাও বলেছি, তিনি বুঝতে পারছেন তার মেয়েটার অতিরিক্ত সন্দেহ করে। কিন্তু ওনার মতো তুমি চাইলে এটা মানিয়ে নিতে পারবে। তোমাকে তাই অনুরোধ করছি।
আমাকে ফোন দিয়েছিল চাচা। আমাকে তিনি বাড়ি ভাড়ার একটা অংশ দিবেন, সম্পত্তির কিছু অংশ দিবেন, এসব বলছেন। চাচা আমি সম্পদ পাবো, টাকা পাবো, এই লোভে কি বিয়ে করছি বলেন তো? আমি জীবনে শান্তি চেয়েছি, কিন্তু ওনারা মা মেয়ে আমাকে এইসব প্রস্তাব দিয়ে বরং ছোট করেছেন। আমাকে বলেছেন চাকরি ছেড়ে দাও। আমাকে বলো তো, এইসব কোনো সুস্থ অবদার? আমি একটা শিক্ষিত ছেলে, সক্ষম ছেলে। আমি কেন সব ছেড়ে শাশুড়ি আর স্ত্রী হাতে পুতুল হব? কেন ওদের ইশারায় আর টাকায় আমার জীবন কাটাতে হবে? তোমার কথায় যুক্তিযুক্ত। আমি পূর্ণার মায়ের সাথে কথা বলবো। ওনাকে বলবো যে সংসার করতে হলে পূর্ণাকে নিজের পাগলামি ছেড়ে ফেলে সংসার করবে আর ১০টা মেয়ের মতো। না হলে তুমি বিকল্প ব্যবস্থা নিবে। আর ওনার মেয়ের সংসারে অতিরিক্ত দখল দেওয়াতে মানসিকতা বদলাতে হবে। আশিক আমি দুঃখিত বাবা। তোমাকে এমন একটা সম্পর্কে আমিই এনে ফেলে দিলাম। আসলে আমি কখনো বুঝিনি এই শান্তশিষ্ট মেয়েটার এমন কোনো সমস্যা আছে। তবে তুমি ওর ফোন ধরে কথা বলে নিও। শুনলাম অসুস্থ হয়ে গেছে, খাওয়া-দাওয়া করে না। আশিক মাথা নেড়ে সায় দেয়। চাচাকে আর বলে না যে পূর্ণা নাম্বার ব্লক লিস্টে দিয়ে রেখেছে, শাশুড়ির নাম্বারও। কারণ পূর্ণা ওই ফোন থেকেও ফোন করে। পল্লবীর নাম্বার ব্লক করেনি, কারণ পল্লবীকে ফোন দেয় না। ওর ফোন পূর্ণার হাতে নেয় না। এছাড়া আননোন সকল নাম্বার ব্লকের অপশন দেওয়া। যেন পূর্ণা কোনো নাম্বার থেকে কল করতে না পারে। আশিক চাকরি ছেড়ে দিবে। অফিসে ওকে নিয়ে ফিসফাস হয়। ওর অস্বস্তি লাগে। দোষী নয় এমন মানুষ বুঝবে নির্দোষ কাউকে দোষী করালে কেমন লাগে। পূর্ণার জন্য তাই কেউ কোনো মায়া অনুভব করতে গিয়েও করে না আশিক। মাঝরাতে হঠাৎ ফোন বেজে ওঠে। আশিক ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে ভেসে আসছে শালিকা পল্লবীর নাম। পল্লবীর ফোন দেখে একটু চিন্তায় পড়ে যায় আশিক। এই কয়দিন আর সবাই কল দিলেও পল্লবী দেয়নি। দুলাভাই থেকে একটু দূরত্ব বজায় রাখে পল্লবী। হ্যালো, কে পল্লবী না পূর্ণা? আমি ভাইয়া। কি ব্যাপার পল্লবী, এত রাতে? সরি ভাইয়া, কল দেবো করে সাহস পাচ্ছিলাম না আমি। তাছাড়া জানি আপনি আমাদের উপর বিরক্ত, তাই আপনাকে ঠান্ডা হওয়ার সময় দিতে চাইছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কথা বলার সময় এসেছে। কি ব্যাপার ভাইয়া, কোথাও একটু দেখা করতে পারবেন প্লিজ? শুধু 10 মিনিট সময় নেব। তোমার বোন জানলে তোমার চুল ছিঁড়বে আর আমাকে আরেক দফা বেইজ্জত করবে। একা কোথাও দেখা করতে পারবো না। কথা যা বলার সবার সামনে বলবে। সবার সামনে বলা সম্ভব নয় ভাইয়া, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাকে কারো কাছে আর ছোট করব না। আচ্ছা আমি জানাবো। পূর্ণা আসবে তোমার সাথে বা মা? না কেউ না, আমি একাই আসবো। ওকে। নর্থ অ্যান্ড ক্যাফে রোস্টার খুব প্রিয় কফি সব পূর্ণার। ছুটির দিনগুলো বিকালটা আগে এখানেই কাটাতো আশিক আর পূর্ণা। আর সেখানে পল্লবীকে আসতে বলছে আশিক। নিরিবিলি সিমসাম পরিবেশ, কথা বলাটা সহজ। দেখা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পল্লবী, আমি এখন তোমাদের বাড়িতে ফিরতে চাই না। আমার আসলে ঘর জামাই হওয়াটাই ভুলেছে। পল্লবী কফিতে আলগো চুমুক দেয়। গলাটা হালকা কেশে পরিষ্কার করে নেয়। সমস্যাটা ঘর জামাই হয় না। আপনি ভাবছেন আপু আপনাকে নিয়ন্ত্রণ করতে চাই। ব্যাপারটা আসলে তা নয়। আমাদের পরিবারে কিছু নোংরা অতীত আপনাকে জানানো দরকার। তাহলে হয়তো আপনি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারবেন। আর সেই জন্য আজ আমার এখানে আসা। একটানা কথাগুলো বলে চুপ হয়ে যায় পল্লবী। আশিক অবাক হলেও ওকে কথাগুলো শেষ করার সময় দেয়। ভাইয়া আপনি জানেন না, আমার আব্বুর একটা দ্বৈত জীবন ছিল। সমাজের সবার থেকে আব্বু সেই দ্বৈত সত্তা আড়ালে রাখতেন। বহুগামী পুরুষ ছিলেন তিনি। আর তার নানা অবৈধ সম্পর্ক আমাদের সংসারে সবসময় টানাপোড়েন নিয়ে হাজির হতো। সমস্যাটা আমার আম্মুর নজরে আসে যখন আম্মু দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়, অর্থাৎ আমি গর্ভকালীন থাকালীন সময়ে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে এবং দ্বিতীয় প্রেগন্যান্সি চাপে আম্মু অসুস্থ হয়ে পড়েছেন। তখন আমাদের গ্রামে সম্পর্কে এক ফুপুকে নিয়ে আসেন দাদি। একসময় আম্মু আবিষ্কার করেন আব্বুর সাথে ওই মহিলার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। সে সময় দাদু আম্মুকে বলেন যে আম্মু আব্বু দেখাশোনা করতে পারছে না বলে আব্বু এমন করছে। অর্থাৎ আব্বুর অপরাধে আম্মুই দায়ী। যাই হোক, সেই মহিলাকে বাড়ি পাঠিয়ে সে যাত্রা সংসার রক্ষা হয়। আশিক হা করে পল্লবীর গল্প শুনছেন। কফিতে চুমুক দিয়ে আবার কথা শুরু করেন পল্লবী। দ্বিতীয়বার আব্বুর সম্পর্ক ধরা পড়ে অফিসের কলিগের সাথে। আর সেসব আপু অনেকটা বিষয়গুলি বুঝতে শুরু করেছেন। সেই মহিলাকে বিয়ে করতে মরিয়া হয়েছিলেন আব্বু। নানাবাড়ি হস্তক্ষেপে তা হয় না। নানা আব্বুকে অনেক টাকা পয়সা দিয়েছিল যেন সংসার সতীর না আসে। আব্বু বিয়ে করেনি ঠিকই, তবে সেই টাকার অনেকাংশ ওই মহিলার পিছু ছাড়াতে গিয়েছিল। তারপর আর কি? আসলে আম্মুকে কখনো শান্তিতে ঘর সংসার করতে দেখিনি আমরা। আড়লে আবডালে এসব চলছিল আব্বুর। বিয়ে করেনি ঠিকই, তবে নিজেকে শোধরানোর চেষ্টাও করেনি। আম্মু ভীষণ মানসিক কষ্টে কেটেছে। কিন্তু সবাই আম্মুর ধৈর্য ধরতে বলতো। স্বামীর আঁচল বাঁধার পরামর্শ দিত। বলতো আম্মুরে ভুল। আম্মু শুরু থেকে চোখে চোখ রাখলেও আব্বু অন্য মহিলাতে আসক্ত হতেন না। আম্মু আব্বুর চাহিদা পূরণ করতে ব্যর্থ ছিল, এমনটাই শুনতে হতো। পল্লবীর গল্পের সাথে সাথে যেন পূর্ণার মনোজগৎটা একটু একটু পরিষ্কার হতে থাকে আশিকের কাছে। পূর্ণার এই আচরণগুলো করছে, যাও ছোটবেলা থেকে শুনে এসেছে। স্বামীকে আঁচলে বাঁধা, নজরে রাখা, এসব কিছুর ভিত তৈরি হয়েছে সেই ছোটবেলা থেকে। ভাইয়া কিছু ভাবছেন না? তুমি বলো। তারপর যখন সিঁড়ি থেকে
পড়ে গিয়ে আম্মু প্যারালাইসিস হন। আব্বু এই স্বেচ্ছাচারিতা বেড়ে গেল বহুগুণ। কম বয়সী এক মেয়েকে বাড়ির কাজ দেখাশোনার কথা বলে বাড়িতে নিয়ে আসেন। আমরা সবই বুঝতাম। কিন্তু আব্বুকে আটকাতে পারছিলাম। ভীষণ বদরাগী ছিলেন। আম্মু রাত দিন শুধু নিজের মৃত্যু কামনা করত সেই সময়। এই অসুস্থ পরিবেশ থেকে বের হওয়ার জন্য আমি নিজেকে পড়ালেখার জগতে আবদ্ধ করে ফেলি। সরকারি মেডিকেলের সুযোগ পাই। ঢাকায় বাসা হওয়ার পরেও হলে উঠি আমি। কিন্তু আপু তো বের হতে পারেনি। পিঠে, পিঠে বোন আমরা। আমার উচিত ছিল আপুর কথা ভাবা। তা না ভেবে নিজে পালিয়ে বেঁচেছি। দিনের পর দিন অসুস্থ পরিবেশ, মায়ের কান্না এগুলো আপুর মানসিক অবস্থা একদম ভঙ্গুর করে দিয়েছে। এরপর একদিন হঠাৎ আব্বু স্ট্রোক করেন। ম্যাসিক অ্যাটাক ছিল। আব্বু বাঁচেনি। আব্বুর মৃত্যুর ওই মেয়েকে টাকা-পয়সা দিয়ে বিদায় করা হয়। অকপটে স্বীকার করে যাওয়া পারিবারিক গোপন ইতিহাসে অবাক করে আশিককে। এই ৭ মাসে কখনো পূর্ণা এসব নিয়ে কিছু বলেনি। আশিককে চুপচাপ দেখে আবার কথা শুরু করে পল্লবী। জানে না ভাইয়া তার বোনের কষ্টটা বুঝতে পারবে কিনা। তবে আজ এসব বলা ভীষণ দরকার। আমার বোনটা আপনাকে সত্যি খুব ভালোবাসে ভাইয়া। আমি বোন হয়ে বোনের পাশে দাঁড়াইনি। ফলাফল আজ এমন হয়ে গেছে। কিন্তু এখন ওর জগৎ আপনার মধ্যে খুঁজে নিয়েছে। আপনি ওর হাত ছাড়বেন না প্লিজ। ওকে সুস্থ করে তুলুন ছোট বোন হিসাবে আমার অনুরোধ। প্লিজ ভাইয়া। প্রচণ্ড জ্বর পূর্ণার। গতকাল থেকে বলতে গেলে প্রায় অচেতন। হাসনিয়ানা বেগম অসহায় লাগে। নিজের জীবনে কোনোদিন সংসারের সুখ শান্তি পায়নি। মেয়েকে সবসময় তাই স্বামীকে চোখে চোখে রাখতে বলতেন। তিনি কি ভুল ছিলেন? আসলে তো যে খারাপ হবে তাকে কি চোখে চোখে রাখা যায়? সারা জীবন তো তিনি স্বামীকে চোখে হারিয়েছেন। কি লাভ হয়েছে তাতে? স্বামী স্বাভাবিকভাবে দ্বিতীয় বিয়ে করলেও হয়তো তিনি এত কষ্ট পেতেন না। কিন্তু সমাজে ভালো স্বামীর তকমা ঝুলিয়ে সারা জীবন লোকটা শুধু ওনাকে মানসিক অশান্তি দিয়ে গেছেন। এখন মেয়েটার ভাগ্য কি এমনই হবে? এমন এলোমেলো ভাবনার মশগুলে ছিলেন হাসনেহেনা বেগম। হঠাৎ আশিককে রুমে ঢুকতে থেকে অবাক হয়ে যান। পেছন পেছন পল্লবী এসে, আম্মু ভাইয়ার আপুকে একটু একা ছেড়ে দাও। চলো আমরা অন্য রুমে যাই। কথা না বাড়িয়ে মেয়ের সাথে হুইল চেয়ার ঠেলে বের হয়ে আসেন হাসনেহেনা বেগম। জলপট্টি দেওয়ায় রুমালটা হাতে তুলে নেয় আশিক। চোখ মেলে আশিককে দেখে স্বর্গীয় হাসি ফুটে ওঠে পূর্ণার মুখে। পূর্ণা আর আশিক বসে আছে মনোরোগ বিশেষজ্ঞ দিলওয়ালা জামানের চেম্বারে। নিয়মিত কাউন্সেলিংয়ে আসছে পূর্ণা আর আশিক। নিজেদের মরিচাধরা দাম্পত্য জীবনে এখন অনেকটা সুস্থ। ভালোবাসা তাদের আগেও ছিল, এখন আছে। তবে এখন সেই গলায় চেপে রাখা ফাঁসটা আর নেই। আশিক আর নিজের সুস্থ, সুন্দর দাম্পত্য জীবন জন্য মনোরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হতে রাজি হয়েছে পূর্ণা। কাউন্সেলিংয়ের শেষে আশিকের কাঁধে মাথা রেখে বাড়ি ফিরছে পূর্ণা। ইতিমধ্যে লারার সাথে কথা বলে ক্ষমা চেয়েছে। লারাও বলছে ও সব কিছু ভুলে গেছে। পূর্ণার মানসিক অবস্থানটা খুলে বলেছে আশিক। অফিসও ছাড়েনি আশিক। ছাড়লে ফিসফাসগুলো সত্যি হতো। স্বাভাবিকভাবে সবার মুখোমুখি হয়েছেন মনে সাহস রেখে। এখন আর পুরনো কথা তোলে না। সিগন্যাল পড়লে আশিক আর পূর্ণা যে রিকশায় বসে আছে তা থামিয়ে এক পথশিশু এগিয়ে আসে বেলি ফুলের মালা নিয়ে। 10টা মালাই কিনে নেন আশিক। এত মালা দিয়ে কী হবে আশিক? তুষ্টি হাসি খেলে আশিক মুখ ফুটে। আমার জন্য কাঁচা ফুলের মালা দিয়ে সাজবে তুমি? ফুলকুমারের শরীর থেকে বেলি ফুলের সুবাস নিব। একটা আলতো ঘুষি মারে পূর্ণা। তার চোখে মুখে উপচে পড়ছে হাসি। স্রষ্টার কাছে আর চাওয়ার কিছু নেই। ফিসফিস করে আশিককে বলে ভালোবাসি তোমায়। খুব ভালোবাসি। কখনো মেঘ, কখনো বৃষ্টি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।